আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ইনফ্লামেশন সম্বন্ধে। তো ইদানিংকালে কিন্তু ইনফ্লামেশন শব্দটা খুব বেশি শুনে থাকবেন, আর অনেক মানুষ আছে যারা রেগুলারলি অ্যান্টি ইনফ্লামেটরি, এই ইনফ্লামেশন কমানোর জন্য যে ড্রাগ সেগুলো রেগুলারলি ব্যবহার করে থাকেন, ডাক্তার তাদেরকে প্রেসক্রাইব করে থাকেন। এখন ইনফ্লামেশন কি খারাপ? না, এটা খারাপ না। ইনফ্লামেশন খুব জরুরি একটা জিনিস, যেটা আমাদের শরীর ব্যবহার করে কোনো রোগ থেকে রোগ মুক্ত করার সময় এই ইনফ্লামেশন ঘটিয়ে তারপর রোগটাকে মুক্ত করে। কিন্তু রোগ মুক্তি শেষ, ইনফ্লামেশন আপনার কমে যাওয়ার কথা বা নিচে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা না গিয়ে এই ইনফ্লামেশন যখন আপনার ক্রনিকলি থাকে, মানে দীর্ঘস্থায়ীভাবে শরীরে অবস্থান করে, তখন সেটা একটা খারাপ অবস্থায় দাঁড়ায়। তো যার অর্থ হচ্ছে যে ইনফ্লামেশন খারাপ না, মানে শর্ট টার্ম ইনফ্লামেশন খারাপ না, কিন্তু লং টার্ম বা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে খারাপ। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটার মাধ্যমে কয়েকটা কারণ, ক্রনিক ইনফ্লামেশনের কয়েকটা কারণ আপনাদের কাছে বর্ণনা করব, যার ফলে যদি আপনি এগুলো মাথায় রাখতে পারেন তাহলে আপনি এগুলোকে করতে পারবেন, আপনার নিজেকে রক্ষা করতে পারবেন বিভিন্ন স্টেপ নেওয়ার মাধ্যমে। তো নাম্বার 1 কারণ হচ্ছে লো কোর্টিজল। কোর্টিজল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন। স্ট্রেসকে ডিল করতে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা এই হরমোনটা উৎপাদন করে। তো পৃথিবীতে যত জানা অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিস আছে তার মধ্যে কোর্টিজল হচ্ছে নাম্বার 1। এর চেয়ে পাওয়ারফুল আর কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি নেই। তখন যদি এই কোর্টিজলের পরিমাণ শরীরে কমে যায়, বা এই যেই গ্ল্যান্ডটা কোর্টিজল উৎপাদন করে সেটা যদি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই মানে পর্যাপ্ত পরিমাণ কোর্টিজল উৎপাদন করতে পারে না, তখন আর তার শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে রাখতে পারে না, তখন সেগুলো বাড়তে থাকে। তো এই কোর্টিজল কেন কমে যায়? একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, তখন যেহেতু স্ট্রেসের সাথে মানে মোকাবেলা করতে বা স্ট্রেসকে রেসপন্স করতে এই কোর্টিজল ব্যবহার হয়। তো বেশি স্ট্রেস মানে বেশি কোর্টিজলের ব্যবহার। তো একটা পর্যায়ে এই গ্ল্যান্ডটা দুর্বল হয়ে পড়ে, তখন তার শরীরে পর্যাপ্ত কোর্টিজল থাকে না। তো এই ক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার সেই সমস্যা, তাহলে কীভাবে স্ট্রেসকে কমানো যায়, কীভাবে এই গ্ল্যান্ডটাকে হেল্প করা যায় বিভিন্ন নিউট্রিয়েন্টসের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, সেগুলো করার মাধ্যমে আপনি এই গ্ল্যান্ডটাকে হিল করতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হবে। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন স্কার টিস্যু, বিভিন্ন ইনজুরি হওয়ার পর যে স্কার টিস্যু হয়ে থাকে শরীরের মধ্যে, বা আপনার মায়োফেশিয়াল নট যেগুলোকে বলা হয়, যেগুলো আপনার টেনশন, মাসেলের মধ্যে টেনশন যখন স্টাক হয়ে থাকে, অথবা বিভিন্ন ইনজুরি হওয়ার পর যে আপনার স্কার টিস্যু সৃষ্টি হয়, সেগুলোর মধ্য দিয়ে আপনার অক্সিজেন, তারপর নিউট্রিয়েন্টস, ব্লাড, এগুলো কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারে না, যার ফলে ওখানে ইনফ্লামেশনের সৃষ্টি হয়। নাম্বার 3 হচ্ছে সুগার জাতীয়, মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি, বা জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এগুলো আমরা বেশি খাই, এগুলো ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। ওকে, ইনসুলিনের স্পাইক ঘটে। আর ইনসুলিন হচ্ছে ইনফ্লামেটরি, মানে যে অতিরিক্ত ইনসুলিন এবং অতিরিক্ত সুগার, এগুলো শরীরের জন্য ইনফ্লামেটরি। এগুলো শরীরের বিভিন্ন নার্ভ এবং বিভিন্ন নার্ভের আপনার ড্যামেজ ঘটায়। আর তারপর হচ্ছে আপনার গ্লুটন হচ্ছে আপনার গ্রেন, যে শস্য দানা যেগুলো, যেমন ধান, গম, ভুট্টা, এগুলোর মধ্যে যেই রয়েছে আপনার ওটস, এগুলোর মধ্যে যে প্রোটিনের যে অংশটি রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আপনার, সেগুলোকে বলা হয় গ্লুটন। আর এই গ্লুটনগুলো আপনার পাকস্থলীর মধ্যে ইনফ্লামেশনের সৃষ্টি করে। তারপর হচ্ছে ওমেগা 6 আছে এমন খাবার যদি আপনি খান, ওমেগা 6 হচ্ছে ইনফ্লামেটরি, আর ওমেগা 3 হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। তো ওমেগা 3 পাওয়া যায় হচ্ছে মাছ বা নদী বা সমুদ্রের মাছের মধ্যে, ডিমের মধ্যে আছে, তারপরে মাংসের মধ্যে আছে। কিন্তু মাংসটা হতে হবে আপনার গ্রাস ফেড কাউ, যেটা আপনার গ্রামের দেশি গরু ছাগলের যে মাংস, সেগুলোর মধ্যে এই আছে, ওমেগা 3 আছে, বা দেশি হাঁস মুরগির মাংসের মধ্যে। কিন্তু এই ইনফ্লামেশনের সৃষ্টি করে যেগুলো হচ্ছে কমার্শিয়ালি প্রডিউস, যেগুলো আপনার এই যে ফার্মে বিভিন্ন গ্রেন, ঘাস না খাওয়াইয়ে, বিভিন্ন শস্য দানা খাওয়াইয়ে, যেগুলো হচ্ছে জিএমও শস্য দানা খাওয়াইয়ে, এবং বিভিন্ন ধরনের আপনার অ্যান্টিবায়োটিক ইত্যাদি এগুলো প্রয়োগ করার মাধ্যমে বেশি মাংস, বেশি দুধ, এগুলো উৎপাদনের জন্য তারা কিন্তু এগুলো করে থাকে, আর সেগুলো ইনফ্লামেশনের সৃষ্টি করে। তারপর আরেকটা হচ্ছে দুধ জাতীয় প্রোডাক্ট, যেগুলো যদি আপনি এই যে কমার্শিয়াল বা খামারের থেকে উৎপাদিত
যে দুধ সেগুলো খেলেও কিন্তু আপনার ইনফ্লামেশনের সৃষ্টি হবে ওই একই কারণে। তারপর হচ্ছে MSG মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা হচ্ছে আপনার এই যে খাবারের যে স্বাদ, একটা খাবারের যে স্বাদ তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, যেগুলো বিভিন্ন বড় বড় বা আজকাল ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো ব্যবহার করে, যেগুলোকে টেস্টি সল্ট বলা হয়। হ্যাঁ, এগুলো কি করে ব্লাড সুগারের প্রচুর স্পাইক ঘটায়, এগুলো খুব খারাপ। তো এগুলো ইনফ্লামেশনের সৃষ্টি করে। আবার হচ্ছে আপনার যদি যতটুকু প্রোটিনের প্রয়োজন একদিনে, তার চেয়ে যদি অনেক বেশি পরিমাণ প্রোটিন খান, এই প্রোটিনও কিন্তু ইনফ্লামেটরি, এটাও আপনার ইনফ্লামেশনের সৃষ্টি করবে। তারপর হচ্ছে বিভিন্ন অনেকে বিভিন্ন কৌটার মধ্যে খাবার রয়েছে, এই যে সুপার মার্কেটে বিক্রি করে কৌটার মধ্যে বিভিন্ন খাবার, সেগুলো দেখা যাচ্ছে 3 মাস 6 মাস ধরে কৌটার মধ্যে আছে, ওই খাবারগুলো খেলেও কিন্তু আপনার ইনফ্লামেশনের সৃষ্টি করে। তারপর অতিরিক্ত রান্না করা খাবার, বিশেষ করে অতিরিক্ত রান্না করা মাংস, যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে রান্না করতে থাকি, এগুলোকে বলা হয় ওভারলি কুকড ফুড। এগুলো দেখা যাচ্ছে মাঝে মধ্যে খালি সমস্যা নাই, কিন্তু যারা এগুলো খায় তারা দেখবেন যে সব সময় এই মানে জাল দিতে 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 আবার একবার খাওয়ার পরে আবার পরের বেলায় খাওয়ার জন্য কিন্তু আবার জাল দেয়। এভাবে জাল দিতে দিতে ওগুলো মানে নিউট্রিয়েন্টসের পরিমাণ কিছুই থাকে না, বরঞ্চ এগুলো ইনফ্লামেশনের সৃষ্টি করে। আর এখন আপনি কি করতে পারেন যে ইনফ্লামেশনকে কমানোর জন্য কি করণীয় করা যায়? হচ্ছে এই যে প্রথমে যে বললাম যে বেস্ট অ্যান্টি ইনফ্লামেটরি হচ্ছে কর্টিজল। এই কর্টিজল কীভাবে ফিক্স করা যায়, আপনার যদি স্ট্রেস সম্বন্ধীয় কোনো সমস্যা থাকে সেগুলোকে সমাধান করা। নাম্বার 2 হচ্ছে ওমেগা 3 আছে এমন খাবার বেশি খেতে হবে। তো ওমেগা 3 আছে আপনার নদী বা সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে বেশি আছে। তাছাড়া আছে আপনার দেশি হাঁস মুরগি এবং গরু ছাগলের মাংস এবং হাঁস মুরগির ডিমের মধ্যে, দেশি হাঁস মুরগির ডিমের মধ্যে, এগুলোর মধ্যে আপনি ওমেগা 3 পেয়ে যাবেন। তারপর হচ্ছে লিফি গ্রিন যে শাক, ওকে, সব শাক কিন্তু আপনার শাক যদি আমরা বেশি রান্না করে যে শাকগুলো খাই, সেগুলোর পাশাপাশি যদি আমরা কাঁচা খাওয়া যায় এমন কিছু শাক বা সালাদ খেতে পারি, এগুলো আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করবে, যেগুলো ইনফ্লামেশনকে আপনার কমিয়ে দেবে। আর সর্বশেষ হচ্ছে খালি পায়ে মাটিতে হাঁটা, যেটা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি এটার যে কত বেনিফিট। তো এটার আরেকটা অন্যতম বেনিফিট হচ্ছে আপনার শরীরের যে ইনফ্লামেশন, পেইন যদি থাকে, অনেক দিনের ক্রনিক পেইন, তাহলে আপনি রেগুলারলি 30 মিনিট করে আপনি খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকেন বা হাঁটেন, দেখেন যে আপনার যদি পেইন না কমে যেয়ে থাকে আমাকে জানান। এটা খুব কার্যকরী। আজকাল মানে সারা বিশ্বে অনেক বডি বিল্ডার বা পাওয়ার লিফটার বা যারা অ্যাথলেট, তারা এই টেকনিকটা কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছে, তারা খুব উপকার পাচ্ছে। আমি পার্সোনালি রেগুলার এটা করে থাকি, ওকে, খালি পায়ে মাটিতে হাঁটা। তো যাই হোক, এভাবে যদি আপনি টেক কেয়ার করেন তাহলে আপনার ইনফ্লামেশন কমে আসবে। কিন্তু আপনি যদি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের উপরে আপনি বর্তমানে থেকে থাকেন, আপনি রেগুলারলি ওই ড্রাগ বা ওষুধ খেয়ে থাকেন, তাহলে হঠাৎ করে এগুলো বন্ধ করে দেবেন না। ওই ড্রাগের পাশাপাশি বা ওষুধের পাশাপাশি আপনি যেই কাজগুলো করতে বললাম এগুলো করেন, আর যেগুলো আপনার ইনফ্লামেশনের সৃষ্টি করে সেগুলো কমিয়ে দেন বা বন্ধ করে দেন, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনাকে আর ওষুধ ব্যবহার করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।